নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন, আমি বেশ কিছু কমেন্টের উত্তরও দিয়েছি। আর আপনাদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লেগেছে। আর ঘটনাটি বেশ অদ্ভুত ধরনেরই আমার মনে হয়েছিল। তো যাই হোক, আজকে প্রথমে শুরুতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, জানি না আর কতদিন চ্যানেলটা চালাতে পারবো, বুঝলেন তো। একদম স্টকে আমার কোনো ঘটনা নেই। আজকে সকালে যখন আমার মেয়ে অফিস যায়, তো আমায় বলল, মা আজকে কি ঘটনা বলবে? আমি বললাম কোনো ঘটনা নেই, কবে যে আবার আমি ভিডিও দিতে পারবো আমি জানি না। তা বললাম না, আমার ঘটনা কোনো না কোনোভাবে আসছে, তাই আমি বলতে পারছি। আর অনেকে যারা আমার সাথে ফোনে যোগাযোগ রাখে তারা আমায় আশ্বাস দেয়। আমিও কখনো কাউকে প্রেশার ক্রিয়েট করি না যে আমাকে অমুক সময়ের মধ্যেই দিতে হবে। হ্যাঁ, ফলে তারা আশ্বাস দেয়। এবং আমরা মানুষ, আমরা তো সবাই কাজে ব্যস্ত, ফলে ঘটনা খুব সামান্যই হাতে এসে পৌঁছায়। তার মধ্যে আপনাদের বলেছি, পৃথা ঘোষ, সে তো অনেক দিন আগেই আমায় ঘটনাটা দিয়ে রেখেছে। কিন্তু কি জানি কেন ওর থেকে অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা আমি এর আগে চ্যানেলে শেয়ার করেছি। ওই ঘটনাটা বলতে যখনই ভাবছি যে বলবো এবং প্রস্তুতি নিচ্ছি, শরীরটা আমার কীরকম একটা লাগছে, যেন মনে হচ্ছে প্রচণ্ড মাথা ধরে গেছে বা খুব রেস্টলেস লাগছে, এরকম একটা হচ্ছে, কেন জানি না। তবে বলতে তো হবেই, একজন চেয়েছে তার ঘটনা আমি চ্যানেলে বলি, সেটা আমি বলবো না এরকম তো হবে না। কিন্তু আমার সময় লাগবে। যাই হোক, হয়তো ও আমার উপর এই কারণে রাগও করতে পারে, আমি জানি না। তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, বললাম তো সকালে যে মেয়েকে এই কথা বলেছি, তারপরে এখন ও ঢুকতে দেরি, আমি বললাম যে আমি রেডি হচ্ছি, একটা ঘটনা পেয়েছি আজকে দুপুরবেলা, সেই ঘটনাটা বলে দিই। কারণ বুঝতেই পারছেন, আস্তে আস্তে বয়স হচ্ছে তো। আর কোনো ঘটনা যদি কানে শুনি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে যিনি শেয়ার করেছেন তারও মনে হবে যে না, ঠিকঠাক উনি বলেছেন। আর দেরি করলে যদি কোথাও ভুলে যাই তখন তারও খারাপ লাগবে, আমার নিজের খুবই খারাপ লাগবে। তা আজকে দুপুরবেলা একজন ফোন করেছিলেন এবং সেই দিদিভাই আমাকে বাঁচিয়ে দিয়ে গেলেন ধরা যায়, কারণ স্টকে কোনো ঘটনা ছিল না। উনি কলকাতা শহরেরই কোনো একটা জায়গা থেকে বলেছেন আমায় ঘটনাটি, এবং উনি বলেছেন যে আমি কিন্তু আমার নাম কোনোভাবে বলতে চ্যানেলে আপনি বলবেন না। আমায় বলেছেন, কিন্তু কোনোভাবে আপনি চ্যানেলে এটা বলবেন না, কারণ আমি সেটা চাইছি না। এবং আমি কোথায় থাকি সেটা উনি আমায় জানিয়েছেন, কিন্তু বলেছেন যে দিদি আপনি কিন্তু ভুলেও বলবেন না। তাহলে ঠিক আছে, আমাদের ঘটনাটা শোনানো দিয়ে কথা, আপনি বলুন। তো উনি তো বললেন ঘটনাটা, মানে আমি অবাক হয়ে গেলাম। আর এই কারণে আরও অবাক হলাম যে কলকাতা শহরে, খোদ কলকাতা শহরের মতো জায়গাতেও এই রকম একটা সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। তো এখন যে সমস্ত কোম্পানিগুলোর নাম মানুষের মুখে মুখে ফেরে না, যে তারা পুরনো জিনিস ক্রয় করে এবং নতুন মানে আবার কাউকে সেই জিনিস বিক্রি করে, আমি নামটা নিতে পারছি না এখানে। তো এই রকমই ধরুন, যখন আর কি 72-73 সাল নাগাদ এক ভদ্রলোক, এক বয়স্ক ভদ্রলোক, তিনি হচ্ছেন এই দিদিভাইয়ের বাবা। হ্যাঁ, উনি হঠাৎ করে একটা সোফা কাম বেড কেনেন। তা দিদিভাই যেটা জানিয়েছেন যে সোফা কাম বেডটা দেখতে কিন্তু খুবই মামুলি। এখনকার দিনে ওই ধরনের সোফা কাম বেড অচল। ওই যে হয় না যে সোফার মতো, মানে এমনি বসার সোফা, আবার ওটাকে যদি এরকমভাবে খুলে দেওয়া হয় জোড়া লেগে একটা বেডের মতো হয়ে যায়, ওই টাইপের, মানে নর্মাল যে সোফা কাম বেডগুলো হয় ওই রকম একটা সোফা কাম বেড উনি কিনে আনেন।
এবার ওই দিদিভাই যেটা বলেছেন যে আমার ওই দিদিভাই নাকি নিজে পছন্দ করে এবং ওনাদের বাপের বাড়ির যে আর কি হয় না ব্রাহ্মণ বা কায়স্থ এই যে ভাগগুলো থাকে, তো উচ্চ বর্ণের মানুষজন মানে ওনারা হয়তো উঁচু জাত ছিলেন বা কিছু, তো ওই দিদিভাই কিন্তু একটু নিচের দিকের কোনো জাতের ছেলেকে উনি বিয়ে করেছেন, যে কারণে কিন্তু ওনার বাবা এতটাই গোঁড়া ছিলেন, ওনাকে কিন্তু কোনো দিনও ওই বিয়ের পর থেকে যোগাযোগ রাখেননি বা বাড়িতে আসতে দেননি। হ্যাঁ, এটা তো একটা খুবই দুঃখের কথা, আমি শুনে খুবই দুঃখ পেলাম। এবং স্টিল নাও আজ পর্যন্ত কিন্তু ওই বাড়িতে কিন্তু দিদিভাই যান না, এবং ওই বাড়িতে ওনাদের আর কেউ থাকেও না, এটাও কথা। তো এখন ব্যাপার হচ্ছে যে ওই যে ভদ্রলোক, ওই বয়স্ক ভদ্রলোক উনি কোথা থেকে ওই সোফা কাম বেড আনলেন বা কিনলেন সেটা কিন্তু বাড়ির কেউ জানে না। কিন্তু যেহেতু ওরকম একটা সোফা কাম বেড এসছে, হ্যাঁ, বেশ তুলতুলে গদি, সেখানে বসতে সবারই খুব ভালো লাগছে, সবাই একবার দুবার করে ওখানে বসছেন। কিন্তু ওই যে বৃদ্ধ মানুষটি যিনি ওই সোফা কাম বেডটি কিনে এনেছেন, তিনি কিন্তু ম্যাক্সিমাম সময়টা ওই সোফাতেই বসে থাকছেন। মানে অবস্থাটা ধীরে 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 এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে ওই সোফা কাম বেডটা ওনার মানে কি প্রাণভোমরা হয়ে ওঠে। কখনো ওখানে বসে নিউজ পেপার পড়ছেন, কখনো ওখানে বসে টিভি দেখছেন, যে খাবার দাবার যা কিছু ওই সোফার সামনে একটা টেবিল রেখে দিয়েছেন সেখানেই খাচ্ছেন। এমনকি দিদি বলেছেন যে আমাদের বাড়িতে পুরনো দিনের বাড়ি এবং সেখানে বিরাট বড় কাঠের টেবিল আছে যেখানে আমরা লাঞ্চ বা ডিনার সারতাম, সেইখানে ওনার যাওয়ার পাটবালাই উঠে গেছে। উনি ওই যে সামনে ওই ছোট টেবিলটি ওরই ওপরে বসে লাঞ্চ খাচ্ছেন, ডিনার খাচ্ছেন, কিন্তু সোফা থেকে উনি উঠতে চাইতেন না। শুধু দিদি বলেছেন যে বাথরুমে বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লেই উনি যেতেন, বাদবাকি সময় ওই সোফাটা হচ্ছে ওনার প্রাণভোমরা। এবং ওই অদ্ভুত ব্যাপার যত দিন এগোতে থাকে, ওই দিদির হচ্ছে দুটো দিদির ওপরে এক দাদা আর একটি ছোট ভাই, আর দিদি হচ্ছে ওই বাড়ির একমাত্র মেয়ে। তা বলছে যে ওই যে বড়দা আর বৌদি এনাদের হচ্ছে একটা মাত্র ছেলে। এই ছেলে কিন্তু বাইরে মানে বিদেশে, সে এতদিনে সে চাকরি বাকরি করছে, কিন্তু তখন সে পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিল। বলছে ওই দাদা বৌদি, হ্যাঁ, তারা আছেন বাড়িতে, আর ওই যে ছোট ভাই, হ্যাঁ, ছোট ভাই উনি হচ্ছেন অবিবাহিত, আর মা বাবা এই হচ্ছে সংসারে মেম্বার আর কি। তো বলছে যে ওই সোফাটি আসার পর থেকে কখনো হয়তো বৌদি, হয়তো বাবা বসে আছে, বৌদি হয়তো পাশে বসে একটু টিভির দিকে একটু তাকিয়ে আছে, হ্যাঁ, এরকম হতেই তো পারে, একান্নবর্তী পরিবারে তো এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। সেই কড়া কড়া চোখে নাকি বাবা ওই বৌদির দিকে তাকাতেন। এই কথাগুলো দিদি জানতে পারতেন, কারণ হচ্ছে ওই দিদির যেখানে বাড়ি সেখান থেকে বাপের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, আর ছোট ভাই যে সে কিন্তু ওই দিদির সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলতো, না হলে মাকে বাঁচানো যেত না। মানে দিদি একমাত্র যেহেতু মেয়ে, মা খুব আঘাত পেতেন, কষ্ট পেতেন যে মেয়েকে ঢুকতে দেওয়া হয় না। ওই ছোটো ভাই যেত, ছোটো ভাই গিয়ে খবর টবর সমস্ত নিয়ে এসে মাকে দিত, আবার এ বাড়ির কথা গিয়ে ওখানে গিয়ে বলতো। তো যাই হোক, এবারে এইভাবে চলতে থাকে, চলতে চলতে এবার ওরকম মানে কেউ বসলেই না ভদ্রলোক খুব অফেন্ডেড হতেন। তা ওনার স্ত্রী তো ওই সব কিছুই মানতেন না। তো যেই হয়তো বসলো ভদ্রমহিলার সাথে সাথে বলতো যে তুমি এখানে বসলে কেন, হ্যাঁ তোমাকে বলেছি না এখানে আমি কিনেছি বলেই এখানে বসতে হবে, মানে চুলোচুলি ঝগড়া যাকে বলে, সেরকম তিনি স্ত্রীর সাথেও শুরু করতেন। এবারে স্ত্রী তো নাছোড়বান্দা, ও ঠিক আছে তুমি কিনেছো, আমি কি সবসময় বসি, আমার কত সংসারে কাজ থাকে, একটু বসেছি এরকম করছো কেন, এরকমভাবে স্ত্রী বলতেন। তো এরকম ও বাবা আস্তে আস্তে দেখা যাচ্ছে এবার স্ত্রী মানে ওই ভদ্রলোকের স্ত্রী মাঝে মধ্যেই না সময় সুযোগ পেলে ওখানে গিয়ে বসছেন। তো বসছেন তো একদিন এরকম সন্ধ্যের অন্ধকারটা নেমেছে, তো ভদ্রলোক বোধহয় ওয়াশরুমে গেছেন বা কিছু গেছেন, বা হয়তো কোনো বন্ধুবান্ধব ডেকেছে বেরিয়েছেন, ওই ভদ্রমহিলা ওই সোফাটায় গিয়ে
বসেছেন। এবার সারাদিনের মহিলারা কাজকর্ম করেন তো ক্লান্ত হয়ে পড়েন, ওই সোফার মধ্যেই কখন ঘুমের মানে এলিয়ে পড়েছেন। মানে সেই বয়স্ক মানুষদের দেখবেন একটু ঝিম ধরে মাঝে মধ্যে, একটা ঘুম ঘুম ভাব হয়, সেরমভাবে উনি ঘুমিয়ে পড়েছেন। গভীর নিদ্রায় যে চলে গেছেন তা কিন্তু নয়, জাস্ট একটুখানি ঘুম এসে গেছে চোখে আর কি। হঠাৎ করে তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, এবার ওখানে বসে ভাবছেন যাই এবার আলো টালো জ্বালি। এই করে যেই ওনার ঘুমটা ভেঙেছে, মানে হঠাৎ করে ওনার কীরকম একটা শরীরের মধ্যে হয়েছে, তো ঘরটা তখন ওই দিদি বলছেন যে জানলা দিয়ে হালকা হালকা আলো আসছে, পুরোপুরি অন্ধকার হয়নি। যেই তাকিয়েছেন উনি দেখছেন উনি ওই সোফার মধ্যেই শুয়ে আছেন, কিন্তু একজন কারো কোলের মধ্যে শুয়ে আছেন। এবং তার মানে এইভাবে ধরুন এই ধরুন একটা কোলের মধ্যে কোনো একটা মানুষ শুয়ে আছে, এবার কেউ যদি এইভাবে ঝুঁকে তাকিয়ে থাকে ব্যাপারটা যেরকম হয় সেরকমভাবে কিন্তু উনি মানে ওটা দেখতে পান যে একজন মহিলা ওখানে বসে আছে, যার কোলে মাথা দিয়ে উনি শুয়ে আছেন, এবং মহিলা পুরো ঝুঁকে ওনার মুখটা ওরকম দেখছেন। একটা মুখটা হচ্ছে একটা বিভৎস মুখ, বিভৎস, পুড়ে যাওয়া মানুষের মুখ যেরকম হয় সেই রকম মুখ। তো ওটা দেখে তো বাবা গো মা গো করে উনি খুব চিৎকার করে ওঠেন, এবং চোখের পলকে উনি দেখছেন যে না আমি তো সোফাতেই শুয়ে আছি, এবং বাড়ির সবাই তো ছুটে আসে কী হয়েছে কী হয়েছে করে, সবাই চলে আসে দৌড়িয়ে। তখন বড় বৌমা চলে আসে, ছোট ছেলে আসে কী হয়েছে মায়ের, তখন বলে এরকম এরকম আমি দেখেছি। তখন ওই তার মধ্যে ওই বয়স্ক ভদ্রলোক উনিও তো চলে এসছেন, বাড়ির কর্তা, এসে বলেন যে তোমাকে তো ওই জন্যই বলছিলাম যে তুমি এখানে বসবে না। তখন বলছে যে তুমি জানো, বলছে একদম মুখে কিন্তু কুলুপ দাও, কোনো একটা কথা বলবে না, হ্যাঁ যা দেখেছো দেখেছো, ওসব কিচ্ছু না, ওসব তুমি ভুলে যাও। কিন্তু ওই রাত্রি থেকে কিন্তু ভদ্রমহিলা ধরতে গেলে ওনার প্রচণ্ড গায়ে টেম্পারেচার আসে, এবং প্রলাপের মতো কী সব বিড়বিড় বিড়বিড় করে ওই ভদ্রমহিলা বলতে থাকেন। ওই একটা রাত্রের মধ্যে কিন্তু হঠাৎ করেই ওনার এমন অবস্থার তৈরি হয় শরীরের মধ্যে যে ডাক্তার ডেকে আনা হয়, এবং ডাক্তার এনে বলে যে না না উনি তো মারা গেছেন, ওনার ইয়ে হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে উনি মারা গেছেন। এই একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু বাড়িটার মধ্যে ঘটে যায়। তো যাই হোক, ভদ্রমহিলা মারা যেতে সবাই খুব বিমর্ষ হয়ে পড়ে, স্বাভাবিক ব্যাপার। এবং দিদি বলছেন যে একদম সুস্থ আমার মা, তার কোনো দিনও কোনো হার্টের সমস্যা আছে এই সমস্যা কিচ্ছু আমরা বুঝতে পারিনি, ছুটে ছুটে কাজ করে। হার্টের কোনো একটা সমস্যা হলে তার তো কিছু সিমটমস আগে থেকে দেখা যাওয়া উচিত, দেখতে পাওয়া উচিত, সেসব কিচ্ছু নেই। কখনো মা তাহলে তো ভাই আমায় জানাতো, বা ভাইকেও পরে জিজ্ঞাসা করেছি মা কি কখনো বলেছে যে বুকে চাপ লাগে বা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে, কখনো কিছু কিন্তু বলেনি। কিন্তু ভদ্রমহিলা কিন্তু মারা যান। আচ্ছা, এইভাবে দিন এগোতে থাকে, দিন দিনের মতো চলছে। এইবারে ওই যেহেতু ওই ঘরে টিভি, ওখানে টুকটাক ছোটোখাটো চেয়ার টেয়ার ছিল, যবে থেকে ওই সোফা কাম বেড ওখানে ঢোকানো হয়েছে তবে থেকে ওখানে আর চেয়ার টেয়ার কিচ্ছু নেই। ওই যে ভদ্রলোকের যে বড় ছেলে যখন ওই ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হয় বা কোনো রকম গেম হয়, তখন আর কি করবেন উনি ওই বাবার পাশে বসে বসেই দেখেন, আর বাবা কিন্তু খুব কড়া কড়া চোখে তার জন্য তাকান এবং খুব অফেন্ডেড হন। এবার যেহেতু একটা বড় ছেলে, ভদ্রলোক কিছু বলতে পারছেন না, কিন্তু খুব বিরক্ত হচ্ছেন। আর এই যে ছোট ভাই, সে মেঝেতে বসে ওই টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে, জানে বাবা বকবে, ওই জন্য ওখানে বসেনি। এবারে সে এসে কিন্তু এই দিদিকে বলেছে যে জানিস তো দাদাকে তো বাবা কিছু বলতে পারছে না, ওই রকমভাবে কড়া কড়া চোখ করে দেখছে আর ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, আর দাদা তো মনের সুখে খেলা দেখছে। উমা যেদিন ওরকম খেলা টেলা দেখে ভদ্রলোক, মানে যে বড় ছেলের কথা বলছি, উনি কোনো কলেজের অধ্যাপক ছিলেন, ওই বড় ছেলে যিনি আর কি। উমা ওই পরের দিন কলেজ থেকে ফোন আসে যে আপনারা শিগগিরই আসুন, স্যার বাথরুমের মধ্যে পড়ে গেছেন। এবং বাথরুমের মধ্যে পড়ে গেছেন
এবং ওনাকে যখন মানে হসপিটালাইজড করা হয় এবং তার বোধহয় কিছুক্ষণই উনি বেঁচেছিলেন, তারপরেই উনি মারা যান। এবং তখন কিন্তু ডাক্তারবাবুরা বলেন যে হার্ট অ্যাটাকে ওনার কিন্তু মৃত্যু হয়েছে। দেখুন, বাড়ির কিন্তু কেউ বুঝতে পারছে না তখন পর্যন্ত যে কেন এরকমভাবে মারা যাচ্ছে। শুধু মা একটা অদ্ভুত অবয়ব কিন্তু দেখেছিলেন, কিন্তু বড় ছেলেও কিন্তু এইভাবে মারা যায়। আচ্ছা, ভালো কথা। পুরো বাড়িটাকে আস্তে আস্তে একটা অশুভ শক্তি মানে গ্রাস করা আরম্ভ করেছে। এইভাবে চলতে থাকে দিন। আবার তো একটা শোকের ছায়া, মা গেল, মার পরপরই বড় ছেলে, তত্ত্বাজা তার বড় ছেলে, সে কিন্তু চলে গেল। এবার বৌমা তো খুব একা হয়ে পড়লেন এবং তার একমাত্র ছেলে, সে তো বাইরে পড়াশোনা করছে, আর থাকার মধ্যে ওই দেওর। তো এইভাবে দিন যাচ্ছে, এইভাবে বছর খানেক মতো কেটে যায়। তো ওই মানে বৃদ্ধ ভদ্রলোক ওনার এক বন্ধুর মানে নাতির বিয়ে বাড়ি নাকি তার তার মেয়ের বিয়ে বাড়ি, এরকম একটা বিয়ে বাড়ি, মানে দিদিভাই ওটা সঠিক বলতে পারেননি, মানে ভদ্র বাড়ির যিনি কর্তা তার বন্ধুর হয় নাতির বিয়ে ছিল বা নিজের ছেলের বিয়ে ছিল, এরকম একটা ব্যাপার অন্য কোনো জায়গায় ছিল। তো সেই ভদ্রলোক তো যাবেন না, আর ওই সেই বন্ধুও ছাড়বে না। তো যাই হোক, ভদ্রলোক কয়েকদিনের জন্য ছিলেন না। এবার দুপুরবেলা সবসময় শ্বশুরমশাই বসে থাকেন একটা টিভিতে খবর কি খেলা এই সমস্ত দেখতে থাকেন। আর বড় বৌমা, আর তখনকার একান্নবর্তী পরিবারে তখন অত ঘরে ঘরে টিভি সেই চলটা ছিল না, ওই একটা মাত্র টিভি। তো দেওর বলেছে যে বৌদি, তুমি এই কদিন বেশ ভালো ভালো সিনেমা টিনেমা কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, গান বাজনা অনুষ্ঠান, এইগুলো তুমি টিভিতে দেখো। তা বড় বৌমা উনি ওই দুপুরবেলা করে এসে ওরকমভাবে বসতেন, বসে নিয়ে ওই টিভিতে কিন্তু ওরকম টিভি দেখতেন। তা যখন সন্ধে সন্ধে হয়ে আসতো, ওই ভদ্রমহিলা মানে ওনার দেওরকে বলতেন, জানো ঠাকুরপো, তুমি না আসবে, এসে নিয়ে এই সন্ধে লাগার সময় থেকে তুমি বাবা ঘরের মধ্যে কোথাও বসে থাকো, কোনো অসুবিধা নেই, সোফাতেও বসতে পারো, কিন্তু আমার যেন কেমন একটা গাটা না ছমছম করে, কীরকম একটা গাটা আমার ভার ভার লাগে। তখন বলে যে ও তোমার মনের ভুল বৌদি, ও কিছু না, ও কোনো ব্যাপার না। কিন্তু দেওর কিন্তু প্রায় প্রায় এসে ওখানে বসে থাকে। যাই হোক, একটা সময়ের পর ওই বৃদ্ধ ভদ্রলোক আবার ফিরে আসার কিছুদিন বাদে থেকে বড় বৌমা বলে আমার শরীরটার মধ্যে ভালো লাগছে না, শরীরটার মধ্যে একদম কীরকম একটা লাগছে। তো দেওর ব্যস্ত হয়ে পড়ে এবং বৌদিকে নিয়ে ডাক্তার দেখানো হয়, সব কিছু দেখানো হয়। বলে না, এখন সিজন চেঞ্জ হচ্ছে, হয়তো ওনার শরীরের মধ্যে ওই কারণে অস্বস্তি হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু মোট কথা এমনি কোনো সেরকম কিছু না, মানে একটা নর্মাল চেক আপ যেরকম হয়। এই যেদিনকে চেক আপ করিয়ে আনা হয় তার দুদিন বাদে ওই বৌদি কিন্তু সেই বাড়ির বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মারা যান, এবং সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবু বলেন হার্ট অ্যাটাক করে ভদ্রমহিলার মৃত্যু হয়েছে। তো এবার ওই দিদিভাই কাঁদছেন আর বলছেন আমাকে যে দিদি বলুন, এতজন পরপর হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে, অথচ তাদের কিন্তু কোনো রকম সিমটমস কিন্তু দেখা যাচ্ছে না। বলছে যে সবাইকে বলছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এবার একজনের ক্ষেত্রে হয়তো কোনো সিমটমস নেই, সবার ক্ষেত্রে একই ব্যাপার হচ্ছে। আচ্ছা, বড় দাদা চলে গেল, বড় বৌদি চলে গেল। বৌদি যাওয়ার ঠিক 7 দিনের মাথায় খবর এলো যেখানে সেই ছেলেটি মানে পড়াশোনা করছিল আর কি, সেই মানে রাস্তা পার হতে গিয়ে তার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, বিরাট অ্যাক্সিডেন্ট। কিন্তু দিদিভাই বললেন যে এটাই সুখের কথা, সে তো ওই সোফায় বসা বা কিছু সে তো করেনি, কিন্তু তার উপরেও কিন্তু একটা ঝড় গেছে, কিন্তু তার ওখানে প্রচুর বন্ধু বান্ধব, সে পড়াশোনা করছে সেখানে, মানে যেটা আর কি স্বাস্থ্য ব্যবস্থার ইয়েটা তো আলাদা বিদেশে, তার এবং মাস্টারমশাইরা স্যারেরা সবাই ঝাঁপিয়ে পড়ে বাড়ির থেকে সমানে তাদের সাথে যোগাযোগ রাখা হয়েছে, কারণ কে যাবে ওই অবস্থায়। কিন্তু ছেলেটি কিন্তু ওখানে মানে সুস্থ হয়ে গেছে বা ঠিকঠাক হয়ে গেছে, সেই ছেলেটি এখন ওখানেই থাকে এবং চাকরি করে। বলো যাই হোক, বড় দাদা বৌদি চলে গেল, মা চলে গেল, সবাই চলে গেল, আমার দুনিয়াটাই আমার শূন্য হয়ে গেল। তবু জানতাম এরা আছে, কিন্তু ইয়ে হয়ে গেল, মানে সবাই আমার অভিভাবকেরা একে একে চলে গেল।
থাকার মধ্যে পড়ে রইল আমার বাবা। উনি বলছেন যে যিনি একদম কঠিন কঠোর, হ্যাঁ, যার হৃদয়, সেই মানুষটা পড়ে রইল, আর পড়ে রইল আমার ছোট ভাই। আচ্ছা, এবারে ওই ছোট ভাই বাবার কাছে থাকে, হ্যাঁ, টুকটাক করে যা পারে রান্না বান্না করে বাবাকে খাওয়ায় আর নিজেও খায়, এইভাবেই রয়েছে আর কি। আর ওই ভদ্রলোক ওই সব সময় সোফার মধ্যে, 24 ঘন্টা সোফার মধ্যে। তো একদিন ওরকম সন্ধে সন্ধে বাবার জন্য ওই ছেলেটি চা বানিয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখে একজন নারী মূর্তি বসে আছে ওই সোফার মধ্যে, এবং বাবা তার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। এটা দেখে ওর হাত থেকে চায়ের কাপ টাপ সমেত সমস্ত পড়ে যায়, এবং ভদ্রলোক ধীর ফিরিয়ে উঠে বসেন এবং বলেন যে কি হয়েছে? বলে, বাবা তুমি দেখলে না, তুমি একজন মহিলার কোলে মাথা দিয়ে শুয়েছিলে। তখন ভদ্রলোক বলে যে ভুল কথা বলছো তুমি, এরা এমন কিচ্ছু হয়নি। তো তখন যাই হোক, বাবার মুখের ওপর কোনো কথা বলেননি ওই মানে ছোট ভাই যিনি, উনি কিছু বলেননি। তখন ও কিন্তু দিদির কাছে এসে বলে, দিদি আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না রে, এই রকম আমি দেখেছি, মা যেটা বলেছিল আমি নিজের চোখে দেখেছি, ওই সোফার মধ্যে কিছু তো ব্যাপার আছে, হ্যাঁ, আর ওইখান ছেড়ে বাবা ওঠেও না। এমনকি ইদানিং মানে সেই সময়টা আর কি, বন্ধুবান্ধব ডাকাডাকি করলেও পরিষ্কার বলে দেয় আমি যাব না। তা তারাই বা কীভাবে, কেন বাড়ি থেকে বেরোয় না, কোথাও যায় না। ওই বৃদ্ধ রাত দিন ওই সোফায় বসে আছে বা সোফায় মাথা দিয়ে শুয়ে আছে। আর ওই মাঝে মধ্যে মানে ওই ছোট ভাইয়ের চোখে 2-3 বার নাকি ওইরকম ঘটনা ধরা পড়েছে। তো ধরা পড়েছে, এবার উনি তো একজন মানে পুরো তার হুঁশ জ্ঞান টনটনে। তাহলে ওই বৃদ্ধ, উনি কি বুঝতে পারছেন না যে কি হচ্ছে বা কেন এখানে এই যে মেয়েটি এসে বসছে কে? কিন্তু উনি এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ। এরপরে কিন্তু একদিন ওই সোফার মধ্যেই ওই বৃদ্ধকে ভোরবেলা মানে মারা গেছে এই অবস্থায় পাওয়া গেল, তার ডেড মানে বডি পাওয়া গেল। তা এবার স্বাভাবিক ব্যাপার যে কি করে মারা গেছে, কি বৃত্তান্ত, ডাক্তার এলেন, সব দেখার টাকা হলো, বললো ওই ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপরে ওই যাই হোক ভদ্রলোক মারা গেল। এইবারে এই যে ছোট ছেলেটি ওখানে কাজকর্ম যা যা করা সব কিছু হলো টলো। আর তখন এই মেয়েটিও তখন গিয়ে বাড়িতে, মানে এই দিদি, ইনিও ছোট ভাই অনেক করে বলেছিল যে দিদি তুই তো আসবি না, ঠিকই করেছিস, কোনোদিনই এ বাড়িতে পা দিবি না, কিন্তু আমি কাজকর্ম করব, তুই অন্তত একবার আসিস দিদি। তো ওই ভদ্রমহিলা বলছে আমি ওই নিয়ম ভেঙে ওই একটা দিন, ওই ভাইয়ের কাজের দিন, ভাই যেদিনকে কাজ করছে বাবা, সেদিন আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আর আমি কোনোদিনও যাইনি। তারপর থেকে ভাই আমার কাছে থাকে। তখন আমি বললাম যে তাই কেন দিদি? বলছে যে ইদানিং যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাই থাকতে পারলো না এই কারণে, ভাই প্রায়শই দেখছে, প্রায় দেখতে পাচ্ছে যারা যারা মারা গেছে ওই সন্ধে লাগার সময় যে ঘরটা একটু আধো আলো আধো অন্ধকার হয়ে থাকে, ভাইয়ের চোখে এটা বহুবার পড়েছে, যারা যারা মারা গেছে তারা সবাই ওই সোফাটায় বসে আছে। বাবা আমি বলছি আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই ওই সোফাটায় এসে এসে বসে আছে চুপচাপ, তাদের স্থির, ওর ভাই যেটা বলেছে চুপচাপ স্থির দৃষ্টি। বলছে আমি আমার ভাই যদি এটা ভাবতাম যে একবার দেখেছে, হ্যাঁ, তা তো নয়, বারবার দেখেছে। বলো স্থির চোখে যারা যারা মারা গেছে তারা সবাই সোফার মধ্যে বসে আছে। এটা ভাই 2-3 বার করে দেখেছে, এবং আমাকে এসে এসে বলেছে, একটা সময় আমাকে বলেছে যে দেখ দিদি তোর বাড়িতে যদি আমায় থাকতে দিস দে, আর না হলে কিন্তু আমি যেদিকে দু চোখ যায় চলে যাব। বললো তখন আমার হাজব্যান্ড একদম এগিয়ে এসে আমার ভাইকে আপন নিজের ভাইয়ের মতো করেই বলেছে যে না, সম্পূর্ণভাবে তুমি আমাদের এখানেই চলে এসো, এখানেই থাকো। বলল তারপরে আমরা মানে রাতারাতি ওই বাড়ি পুরো বিক্রি করে দিই। ওই সোফার কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু আর জানি না। ওই যা যা ফার্নিচার ছিল সমস্ত সমেতই জলের দরে ওই বাড়ি আমরা বিক্রি করে দিই।
তো ওই জন্য দিদিভাই বলেছে যে যেহেতু কলকাতার বুকে এই ঘটনাটি ঘটেছে এবং বাবা কোথা থেকে এই অভিশপ্ত সোফাকে তুলে এনেছিল আমরা জানি না, অভিশপ্ত সোফা কাম বেডকে আমরা সেটা আমাদের জানা নেই, কিন্তু এই একটি সোফা কাম বেড বাড়িতে আনার পর এই রকম একটা ঘটনা ঘটে গেল। আমার পুরো পরিবারটা আমাদের শেষ হয়ে গেল। এখন একমাত্র বেঁচে থাকার মধ্যে আমার বড়দার ছেলে যে বাইরে চাকরি বাকরি করছে সে রয়েছে, আর আমার এই ছোট ভাইটি আমার কাছে রয়েছে। তো যাই হোক, আজকে দিদি এই ঘটনাটি দিয়ে বাঁচালেন আমাকে আর কি, আপনাদের শোনাতে পারলাম, এটাই আমার বড় প্রাপ্তি। আর দিদিভাই যেহেতু নাম ধাম কিছু প্রকাশ করতে নিষেধ করেছেন সেগুলো সমস্ত বললাম না। আর দেখুন, আমরা তো অনেক সময় বিভিন্ন এই যে কোম্পানিগুলো বেরিয়েছে সেখানে আমরা পুরনো জিনিসপত্র কিনে আনি। হ্যাঁ, এখন কোন জিনিসের মধ্যে কি ব্যাপার সেটা তো জানি না। আর আমিও কিন্তু প্রচণ্ড সোফা প্রিয়, জানেন তো। আমি ম্যাক্সিমাম সময় আমার একটা ডাইনিংয়ে একটা সোফা পাতা আছে, ওর মধ্যে শুয়ে থাকি, বসে থাকি। এই বসে বসে বিভিন্ন জনে বিভিন্ন ঘটনা শুনছি বা মনে করার চেষ্টা করছি আর কোনো ঘটনা আমার স্টকে আছে কি না। ওখানে আমি বাড়িতে কেউ থাকে না, শুয়ে থাকি। এই ঘটনাটি শোনার পর না আমি মানে যখন আমি এই সোফা শুনেছি না, আমি সাথে সাথে ওই সোফা ছেড়ে একটা ঘরে এসে আমি বিছানায় বসে থেকে ঘটনাটি শুনলাম। তারপর থেকে সোফাটার দিকে তাকাতেই আমার ভয় করছে। কত কি পৃথিবীতে ঘটে আমরা আর কতটুকুই জানি। যাই হোক বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা, সব একটা পরিবারের মানে ধীরে ধীরে একটা একটা করে মানুষ সবাইকে কিন্তু সেই প্রেতাত্মাই বলুন বা স্পিরিটই বলুন সে গ্রাস করে নিল। আর আপনারা কমেন্ট করবেন। আর নতুন পুরনো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, যদি আপনাদের স্টকে কোনো ঘটনা থাকে বা মনে করেন যে এই মানে সোফিয়ার সাতকাহন এই প্ল্যাটফর্মে বলবেন, তাহলে প্লিজ আমায় একটু নক করবেন। আর আপনাদের কাছেই আবদার করছি, একটু শেয়ার করবেন ঘটনাগুলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারটা আরেকটু বড় হবে। হ্যাঁ, আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, হ্যাঁ আপনাদের শুভেচ্ছাতেই তো চলছি। ঘটনা স্টক ভীষণ কম, এটাই আমায় খুবই ভাবাচ্ছে। আর আরেকটা কথা, যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করছি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসতে। নমস্কার।